শুধু নতুন হেড কোচ এলেই কি সব বদলে যাবে? ভেতরের পচনটা কে সরাবে? বাংলাদেশের ফুটবলের সিন্ডিকেট শব্দটা বেশ জোরালোভাবে উচ্চারিত হয়, কিন্তু সিন্ডিকেট আসলে কিভাবে কাজ করে? জাতীয় দলে কে খেলবে, কাকে ডাকা হবে, কাকে বাদ দেয়া হবে, এই সিদ্ধান্তগুলো হওয়ার কথা মেধার ভিত্তিতে, পারফরম্যান্সের ভিত্তিতে, কিন্তু বাস্তবে হয় পছন্দ অপছন্দের ভিত্তিতে। এটাই সিন্ডিকেট, একটা অদৃশ্য চক্র যেটা নিজেদের লোককে রক্ষা করে, বাইরের যোগ্য মানুষকে দূরে রাখে। আনিসুর রহমান জিকো ভালো ফর্মে আছেন, কিন্তু জাতীয় দলের প্রাথমিক তালিকায় তার নাম নেই। কারণটা কি? কাবরেরার আমলে যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল, সেই পুরনো হিসাব কি এখনো চলছে? কাবরেরা চলে গেলেও কি হিসেবের খাতা বন্ধ হয়নি? কোচের হয়তোবা একটা কারণে হয়তো আমার ডাকতেছে না। ওই কারণটা হলো, আমি একটা ম্যাচে খেলাই আমি মন খারাপ করছিলাম, হয়তো কোচের সাথে কথা বলি না, কোচ আমার সাথে কথা বল নাই, এখান থেকে কোচ আমাকে ইগনোর করা শুরু করছে আর কি। তো এই জিনিসটা আসলে প্রফেশনাল হিসাব করলে এটা হয়, কিন্তু এটা তো ধরে না দুইজনের মধ্যে ভেদাভেদ না, এখানে যদি এটা আমরা ডিসকাস করতাম তাহলে দিন শেষে দেশের জন্য লাভবান হয়তো আমি মনে করতাম। তো খারাপ লাগে, ধরেন ন্যাশনাল টিমে বারবার স্কোয়াডে ডাকে, ফাইনালি রাখে না। তো ধরেন জিকো তো সবার, শুধু বসুন্ধরা কিনছেন না, তো সবাই চাই আমি ন্যাশনাল টিমে ব্যাক করি, সবাই আমার জন্য দোয়া করতেছে, যেভাবে সাপোর্ট করতেছে। জাতীয় দলের সহকারী কোচ হাসান আল মামুনের বিরুদ্ধে অভিযোগ দীর্ঘদিনের। তিনি ট্যাকটিক্সের কিছুই বোঝেন কিনা সেটা নিয়ে প্রশ্ন ওঠে বারবার। তার চেয়েও বড় প্রশ্ন, তিনি কি যোগ্যতার চেয়ে পরিচিতিকে বেশি গুরুত্ব দেন? কান পাতলেই এই কথা বাতাসে ভাসে। এই কথা শুধু মাঠের বাইরে থেকে আসে না, ভেতর থেকেই বেরিয়ে আসে। এখন আসি হেড কোচ প্রসঙ্গে। ক্রিস কোলম্যান ওয়েলস জাতীয় দলের সাবেক কোচ। 55 বছর বয়সী এই কোচ গ্যারেথ বেইলের মতো তারকাকে কোচিং করিয়েছেন। 2016 ইউরোতে ওয়েলসকে 58 বছর পর টুর্নামেন্টে নিয়ে গেছেন, সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে দিয়েছেন। ফিফা র্যাঙ্কিংয়ে ওয়েলসকে 8-এ নিয়ে এসেছিলেন। কিন্তু কোলম্যানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি? তিনি যেখানেই যান নিজের কোচিং প্যানেল সঙ্গে নিয়ে যান। কিট সিমন্সের মতো বিশ্বস্ত সহকারীকে নিয়ে একটা পরিপূর্ণ দল হিসেবে কাজ করেন। এটা কোনো বিলাসিতা নয়, এটাই আন্তর্জাতিক কোচিংয়ের আসল নিয়ম। একজন কোচ তার নিজের ট্যাকটিক্স অনুযায়ী কাজ করেন এবং সেই ট্যাকটিক্স বাস্তবায়নের জন্য তার নিজের দল দরকার, নিজের কোচিং স্টাফ দরকার। এখানেই হাসান আল মামুনের মতো কেউ থাকলে সমস্যা, কারণ দুই নৌকায় পা দিয়ে চলা যায় না। হেড কোচ যদি একটা পথে হাঁটেন আর সহকারী কোচ যদি অন্য পথ টানেন, তাহলে দল যাবে কোথায়? অনেকে বলছেন কোলম্যানের কোচিং প্যানেল সহ খরচ মাসে 50 থেকে 60 হাজার ডলার পর্যন্ত হতে পারে। এত টাকা কোথা থেকে আসবে, এই প্রশ্ন তুলে ঘোলা জলে মাছ শিকার করার চেষ্টা কি চলছে? টাকার দোহাই দিয়ে কোলম্যানের শর্ত না মানার যথেষ্ট যুক্তি কি আছে, নাকি কোনো অনিচ্ছার আড়াল? এখনো পর্যন্ত হামজাদের কোচ হওয়ার দৌড়ে বেশ ভালোভাবেই আছেন কোলম্যান। বাফুফের সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছেন 15 মের মধ্যে সব চূড়ান্ত হবে। আলোচনা এখনো চলছে। ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটি যখন 11 জনের ইন্টারভিউ চূড়ান্ত করবে, তখন আমরা হয়তো এক্সিকিউটিভ কমিটিতে নিয়ে একটা ফাইনাল কোচের সিদ্ধান্ত আমরা নিব। এটা হলো আমাদের বর্তমান প্রক্রিয়া। এই প্রক্রিয়াতে এটার বাইরে কারোর সাথে ওরকম কোনো কনসালটেশন হচ্ছে না বা কাউকে অন্তর্ভুক্ত করা হচ্ছে না। আমাদের টার্গেট হলো যে বাই সানডে আমরা একটা ফাইনালাইজেশনে চলে যাব, অ্যান্ড 15 মের ভিতরে আমরা চাই নেক্সট কন্ট্রাক্ট সাইন করতে। এখনও আমরা যে কোচদের সাথে ইন্টারভিউ প্রসেসে আছি, 5 জনের সাথে কথা হয়ে গেছে, তারা ভেরি ইন্টারেস্টেড, অপেক্ষা আছে সানডেতে আমরা কি বলি। আর আরও 6 জনের সাথে আমরা আজকে কালকে কথা বলবো। তো সবাই রোববার পর্যন্ত অপেক্ষায় আছে যে ফাইনালি বাফুফের সিদ্ধান্ত কি হয়। সোজা কথা হলো, কোচ বদলালেই ফুটবল বদলায় না। লিওনেল স্কালোনিকে এনেও কোনো লাভ নেই যদি পেছনে সেই পুরনো সিন্ডিকেট রয়ে যায়। ফুটবল ফ্যানরা বলছে এটাই বাফুফের সভাপতি তাবিথ আউয়ালের হিরো হওয়ার সময়। কোলম্যানকে আনুন, সিন্ডিকেট ভাঙুন, নইলে টাকা যাবে, কোচের বেতন যাবে, আর বাংলাদেশের ফুটবল যেখানে আছে সেখানেই থাকবে। রহমান পেয়ার, স্টার প্লে।